হুম লস অ্যাঞ্জেলেসের একটা জমকালো সন্ধ্যার কথা একটু কল্পনা করা যাক। চারদিকে একদম চোখ ধাঁধালো আলো, রেড কার্পেট, আর পুরো হলিউডের রথী মহারথীদের একটা বিশাল ভিড়। হ্যাঁ, ছবিটা চোখের সামনে ভাসছে। তো জেমস কর্ডেন মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে বলছেন, মানে এটা হলো গিয়ে বিজ্ঞানের অস্কার বা বলতে পারেন বিলিয়নিয়ারদের এক বিশাল মিলন মেলা। রাইট? তিনি খুব মজার একটা কথা বলেছেন, এই অনুষ্ঠানে এমন সব বিজ্ঞানীরা উপস্থিত আছেন যারা আমাদের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলো লিখেছেন, আর এমন সব হলিউড তারকারা আছেন আহ, যারা সেই বইগুলো পড়ার ভান করছেন। সত্যি, কর্ডনের হিউমারটা দারুণ। একদম। তো জেমস কর্ডেনের এই রসিকতা দিয়ে শুরু হওয়া ২০২৬ সালের ব্রেক থ্রু প্রাইজ সেরেমনি বা ব্রেক থ্রু পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল বিজ্ঞান আর বিনোদনের দারুণ এক ককটেল। মানে ভাবুন তো, একজন বিজ্ঞানী তার যুগান্তকারী আবিষ্কারের জন্য $3 মিলিয়ন পুরস্কার পাচ্ছেন, আর কর্ডেন সেখানে রসিকতা করে বলছেন যে বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে এই টাকা দিয়ে অন্তত ১.৫ বার গাড়ির গ্যাস ট্যাঙ্ক ভরা যাবে। রসিকতাটা দারুণ ছিল, সন্দেহ নেই। কিন্তু হলিউডের এই গ্ল্যামার আর ওই ক্যামেরার ফ্ল্যাশের পেছনে কিন্তু একটা খুব সিরিয়াস ব্যাপার লুকিয়ে আছে। আচ্ছা। হ্যাঁ, মানে মানব সভ্যতার সবচেয়ে বড় অর্জনগুলোর স্বীকৃতি দেয়া হচ্ছে এখানে। এই ব্রেক থ্রু পুরস্কার শুধু কিছু মেডল বা চেকের বিষয় নয় মোটেও। এটি মূলত সেই সব মানুষদের স্বীকৃতি যারা ল্যাবরেটরির ৪ দেয়ালের ভেতর বসে একদম নিঃশব্দে আমাদের ভবিষ্যতের রূপরেখা নতুন করে আঁকছেন। ঠিক, আর আমাদের এই গভীর আলোচনার মূল উদ্দেশ্যও কিন্তু সেটাই। আজ আমাদের সামনের এই টেবিলে ছড়ানো আছে ২০২৬ সালের ব্রেক থ্রু প্রাইজ সেরেমনি নিয়ে বের হওয়া বেশ কিছু সায়েন্স জার্নাল, রিসার্চ পেপার আর আর্টিকেলের একটা বিশাল স্তূপ। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খতিয়ে দেখি। চলুন, আমাদের মিশন হলো এই বিজ্ঞানীদের অবিশ্বাস্য সব আবিষ্কারের পিছনের মেকানিজমগুলো, মানে এগুলো আসলে কিভাবে কাজ করে তা সহজ ভাষায় ডিকোড করা। একদম, চলুন শুরু করা যাক। এই জার্নালগুলোর দিকে তাকালে প্রথমেই যে বিষয়টা খুব চোখে পড়ে তা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর জিন থেরাপির গল্প। হুম। বিশেষ করে স্টুয়ার্ট অরকিন এবং সুই লে-থেন নামের দুজন বিজ্ঞানীর কাজ। তারা বছরের পর বছর ধরে গবেষণা করে বের করেছেন যে আমাদের শরীরের ভেতরে BCL11 নামের একটি জিন আসলে কি কাজ করে। আমি যতদূর পড়েছি, মানে এই জিনটার সাথে আমাদের রক্তের একটা সরাসরি সম্পর্ক আছে, তাই না? ঠিক ধরেছেন। বিষয়টা একটু খুলে বলি। একটি শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন তার বেঁচে থাকার জন্য মায়ের রক্ত থেকে অক্সিজেন চুরি করতে হয়। অক্সিজেন চুরি করতে হয়? হ্যাঁ, মানে এই কাজের জন্য ভ্রূণের শরীরে এক বিশেষ ধরনের ফিটাল হিমোগ্লোবিন তৈরি হয়, যা অক্সিজেনের প্রতি প্রচণ্ড আকর্ষণ অনুভব করে। কিন্তু কিন্তু জন্মের পর যখন আমরা সরাসরি বাতাস থেকে শ্বাস নিই, তখন আর ওই বিশেষ ফিটাল হিমোগ্লোবিনের কোনো দরকার হয় না। ওহ আচ্ছা, বুঝতে পারছি। ঠিক তখনই আমাদের শরীর ওই BCL11 জিনটিকে একটা সুইচ হিসেবে ব্যবহার করে ফিটাল হিমোগ্লোবিন তৈরি করা বন্ধ করে দেয় আর সাধারণ অ্যাডাল্ট হিমোগ্লোবিন তৈরি শুরু করে। আচ্ছা, বুঝলাম। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? মানে এই সুইচের সাথে রোগের সম্পর্ক কি? সমস্যা হলো সিকল সেল ডিজিজ বা থ্যালাসেমিয়ার মতো রোগে। এই রোগীদের ক্ষেত্রে তাদের যে অ্যাডাল্ট হিমোগ্লোবিনটা সেটা ত্রুটিপূর্ণ থাকে, আচ্ছা। যা তাদের রক্তকণিকাকে কাস্তের মতো একদম বাঁকা করে দেয় আর শিরায় ব্লকেজ তৈরি করে। এটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক একটা ব্যাপার। তো অর্কিন আর থেন কি করলেন? তারা ভাবলেন, আমরা যদি কোনোভাবে কোষে ঢুকে ওই BCL11 জিনের সুইচটা ভেঙে দিই বা বন্ধ করে দিই। ও, তার মানে শরীর তখন ভাববে যে সে এখনো ভ্রূণ পর্যায়ে আছে দারুণ। এবং সে আবারও সেই সুস্থ ফিটাল হিমোগ্লোবিন তৈরি করা শুরু করবে। তার মানে মূলত আমাদের ডিএনএর একটা সুইচ অফ করে শরীরকে একরকম বোকা বানানো হচ্ছে। আর এই কাজটা তারা করছেন ওই ক্রিসপার প্রযুক্তি দিয়ে? হ্যাঁ, ক্রিসপার। এটা অনেকটা আণবিক কাঁচির মতো কাজ করে। তারা কোষের ভেতর এই কাঁচি পাঠিয়ে ওই সুইচটা কেটে অকেজো করে দিয়েছেন। দারুণ তো। আর এর ওপর ভিত্তি করে বিশ্বের প্রথম FDA অনুমোদিত ক্রিসপার থেরাপি তৈরি হয়েছে। এটা শুধু রোগের উপসর্গ কমানো নয়, মানে এটা রোগের মূল কারণকে একদম শিকড় থেকে উপড়ে ফেলা। এই ব্যাপারটা আমার কাছে রীতিমতো ম্যাজিকের মতো লাগে। জিন থেরাপির আরেকটা গল্প এই জার্নালগুলোতে খুব হাইলাইট করা হয়েছে দেখলাম। জিন বেনেট, ক্যাথরিন হাই আর অ্যালবার্ট ম্যাকগুয়ার, এই ৩ বিজ্ঞানীর গল্প। হ্যাঁ, রেটিনাল কোষের ওই গবেষণাটা। ঠিক, তারা প্রথমে অন্ধ কুকুরছানাদের চোখের রেটিনাল কোষে সঠিক জিন প্রবেশ করিয়ে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে এনেছিলেন।
আর আর এই একই থেরাপি যখন হান্না রিফ নামের এক 7 বছরের অন্ধ মেয়ের ওপর প্রয়োগ করা হলো, সে প্রথমবারের মতো রাতের আকাশে তারার আলো দেখতে পেয়েছিল। উফ, সত্যি। মানে এই গল্পটা শোনার পর গায়ের লোম খাড়া হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান যে এখন মানুষের ভাগ্য বা ডেস্টিনি পরিবর্তন করার পর্যায়ে পৌঁছেছে, এটা তার একটা খুব বড় প্রমাণ। আমরা জেনেটিক স্তরে গিয়ে একদম নিখুঁতভাবে সমস্যাটার সমাধান করে দিচ্ছি। আর বেবি কেজের কেস স্টাডিটা পড়লে তো আরও অবাক হতে হয়। হ্যাঁ, বেবি কেজে। এই বাচ্চাটার লিভারে একটা সমস্যা ছিল, যা তাকে একদম মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। কারণটা ছিল তার ডিএনএতে থাকা বিলিয়ন বিলিয়ন অক্ষরের মধ্যে মাত্র একটি অক্ষরের ভুল। হ্যাঁ, জাস্ট একটা সিঙ্গল লেটার। চিকিৎসকরা বলেছিলেন যে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, তা না হলে বাঁচার কোনো আশা নেই। কিন্তু ডক্টর কিরণ মোসোনুরু, রেবেকা আরেন্স নিকোলাস এবং ডেভিড লিউ মিলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের প্রথম কাস্টমাইজড ক্রিসপার বেস এডিটিং থেরাপি তৈরি করে ফেললেন। একদম কাস্টম মেড ওষুধ। মানে একটা বাচ্চার জন্য একদম নির্দিষ্ট করে একটা ওষুধ বানানো হলো। আমি বিষয়টা বোঝার জন্য একটা উপমা ব্যবহার করতে চাই। ধরুন, ডিএনএ হলো 100 তলা উঁচু একটা লাইব্রেরি, যেটা পুরো বইয়ে ভর্তি। আচ্ছা। তো বেস এডিটিং কি অনেকটা ওই লাইব্রেরির কোনো এক বইয়ের নির্দিষ্ট এক পৃষ্ঠায় থাকা একটিমাত্র ভুল বানান, মানে অনুবীক্ষণ যন্ত্রের মতো পেন্সিল দিয়ে ঠিক করে দেওয়ার মতো। একটা পাতা ছিঁড়ে ফেলে নতুন পাতা জোড়া লাগানোর মতো। কিন্তু বেস এডিটিং হলো আরও অনেক বেশি সূক্ষ্ম। আচ্ছা। এটা কোনো পাতা না ছিঁড়ে অত্যন্ত সাবধানে শুধু একটা এ অক্ষরকে মুছে সেখানে একটা জি বসিয়ে দেওয়ার মতো কাজ করে। মানে পাতা ছেঁড়ার কোনো ঝুঁকি নেই? ঠিক তাই। ডক্টর ডেভিড লিউ ঠিক এই প্রযুক্তিটাই তৈরি করেছেন। আর সাধারণত এই ধরনের একটি ওষুধ তৈরি করতে আর অনুমোদন পেতে 5 থেকে 10 বছর সময় লেগে যায়। কিন্তু বেবি কেজের জন্য তারা কয়েক মাসের কাজ মাত্র কয়েক সপ্তাহের মধ্যে করে শিশুটির জীবন বাঁচিয়েছেন। অবিশ্বাস্য। ডিএনএর একটা মাত্র অক্ষরের ভুল কিভাবে পুরো শরীরকে এলোমেলো করে দেয় সেটা তো দেখলাম। এবার চলুন আমাদের সোর্স ম্যাটেরিয়াল ধরে একদম ক্ষুদ্র মাইক্রোস্কোপিক জগৎ থেকে বিশাল মহাবিশ্বের দিকে যাই। চলুন। কারণ মহাবিশ্বের ব্লুপ্রিন্ট বা কোডেও বিজ্ঞানীরা অদ্ভুত এক ভুল বা বলতে পারেন ফাটল খুঁজে পেয়েছেন। আমি মিউঅন G2 এক্সপেরিমেন্টের কথা বলছি। সান, ব্রুকহেভেন আর ফার্মিলাবের 283 জন বিজ্ঞানী মিলে মিউঅন কণার ম্যাগনেটিক মোমেন্ট মেপেছেন। মিউঅন কণা? এটা হলো আমাদের পরিচিত ইলেকট্রনের একটা ভারী বা মোটা সংস্করণ। এই বিজ্ঞানীরা মূলত এই কণাগুলোকে একটা বিশাল ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে লাটিমের মতো ঘুরিয়েছেন। লাটিমের মতো? হ্যাঁ, পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল, মানে যাকে আমরা মহাবিশ্বের নিয়মকানুনের সবচেয়ে নিখুঁত রুলবুক বলতে পারি, তা একদম নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী করে যে এই মিউঅন লাটিমটা ঠিক কতটা হেলবে বা টলমল করবে। আচ্ছা। কিন্তু বিজ্ঞানীরা আগের চেয়ে 55 গুণ বেশি নিখুঁতভাবে মেপে দেখলেন মিউঅন কণাটা স্ট্যান্ডার্ড মডেলের হিসাবের চেয়ে একটু বেশি টলমল করছে। দাঁড়ান। আর এখানে বিষয়টি সত্যি দারুণ কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। আমার একটা খটকা লাগছে এই জায়গায়। স্ট্যান্ডার্ড মডেলকে যদি ফিজিক্সের সবচেয়ে নিখুঁত দালান বলা হয়, আর সেখানে যদি বিজ্ঞানীরা একটা সুতোর মতো ফাটল বা একটুখানি টলমল করা দেখতে পান, সেটা নিয়ে এত মাতামাতি কেন? মানে ধরুন আপনার বাড়ির দেওয়ালে যদি একটা ছোট ফাটল দেখা দেয়, আপনি কি ভাববেন যে বাড়িটা ভেঙে পড়ছে? এই সামান্য হিসাবের অমিল নিয়ে বিজ্ঞানীদের এত লাফালাফি করার কি আছে? আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে বিষয়টা পরিষ্কার হবে। কারণ বিজ্ঞানের জগতে এই ফাটল মানে কিন্তু ধ্বংস নয়, বরং নতুন কিছুর আবিষ্কার। নতুন কিছু? হ্যাঁ, মিউঅন কণাটা যদি হিসাবের চেয়ে বেশি টলমল করে, তার মানে হল মহাশূন্যে এমন কিছু অদৃশ্য কণা বা ফোর্স লুকিয়ে আছে যা ওই মিউঅনকে ধাক্কা দিচ্ছে। কিন্তু স্ট্যান্ডার্ড মডেলে ওই ফোর্সগুলোর কোনো উল্লেখই নেই। ওহ, তার মানে অজানা কোনো শক্তি। একদম। এর মানে হল আমরা মহাবিশ্বের পুরো ছবিটা এখনো দেখতে পারছি না। আইনস্টাইন যখন নিউটনের তত্ত্বে বুধ গ্রহের কক্ষপথের সামান্য একটা অমিল খুঁজে পেয়েছিলেন, তখনই কিন্তু থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্বের জন্ম হয়েছিল। তার মানে এই ফাটলটা একটা নতুন দরজা খুলতে পারে? হ্যাঁ, মিউঅনের এই ফাটলটাও হয়তো মহাবিশ্ব সম্পর্কে আমাদের পুরো ধারণাই বদলে দেবে। অজানা ফোর্স বা অদৃশ্য জিনিসের কথা উঠলে ভেরা রুবিনের কথা বলতে হয়। আমাদের আর্টিকেলের স্ট্যাকে তার জীবনীর ওপর একটা দারুণ অংশ আছে।
তিনি এমন একজন নারী ছিলেন যাকে একসময় তার লিঙ্গের কারণে পিএইচডি প্রোগ্রামে নেওয়া হয়নি। হ্যাঁ, ইতিহাসটা বেশ কষ্টের। এমনকি তাকে ল্যাবে কাজ করতে দেয়া হতো না এই হাস্যকর অজুহাতে যে সেখানে কোনো মেয়েদের বাথরুম নেই। কিন্তু এই সব বাধা পেরিয়ে তিনি মহাবিশ্বের এক অদৃশ্য বস্তু ডার্ক ম্যাটার আবিষ্কার করেছিলেন। ভেরা রুবিন মূলত গ্যালাক্সিগুলোর ঘূর্ণন পর্যবেক্ষণ করছিলেন। তিনি দেখলেন গ্যালাক্সির বাইরের দিকের তারাগুলো এত দ্রুত ঘুরছে যে হিসাব অনুযায়ী তাদের মহাশূন্যে ছিটকে যাওয়ার কথা। কিন্তু তারা তো ছিটকে যাচ্ছে না। ঠিক, আর এর একমাত্র ব্যাখ্যা হতে পারে যে সেখানে এমন কোনো বিশাল অদৃশ্য ভর বা ম্যাটার আছে যার মহাকর্ষ বল ওই তারাগুলোকে ধরে রেখেছে। এটাই হলো আমাদের সে বিখ্যাত ডার্ক ম্যাটার। আর এখন তাকে সম্মান জানাতে এনভিডিয়া তাদের নতুন এআই সুপারকম্পিউটারের নাম রেখেছে ভেরা রুবিন। চমৎকার একটা ট্রিবিউট। এই সুপারকম্পিউটার দিয়ে বিজ্ঞানীরা মহাবিশ্বের বিপুল ডেটা বিশ্লেষণ করে নতুন প্যাটার্ন খুঁজছেন। এবছর নতুন করে ভেরা রুবিন নিউ ফ্রন্টিয়ার্স প্রাইজ চালু করা হয়েছে, যা পেয়েছেন ক্যারোলিনা ফিগোলেডো। ক্যারোলিনার কাজটাও কিন্তু অসাধারণ। তিনি কোয়ান্টাম ফিল্ড থিওরির জটিল গণিতের মধ্যে একটা জ্যামিতিক কাঠামো খুঁজে পেয়েছেন। আচ্ছা। তিনি দেখাচ্ছেন যে কণাগুলোর মধ্যকার জটিল মিথস্ক্রিয়াগুলো আসলে খুব সহজ এবং সুন্দর একটা জ্যামিতিক নিয়মে বাঁধা। কণাগুলোর মধ্যকার মিথস্ক্রিয়া বা সম্পর্কের কথা যখন উঠলই তখন ডেভিড গ্রসের আবিষ্কারের কথা না বললেই নয়। তিনি পরমাণুর ভেতরে স্ট্রং ফোর্স আবিষ্কার করেছেন, যা কোয়ার্কগুলোকে একসঙ্গে বেঁধে রাখে। আমাদের নোটে এর একটা চমৎকার উপমা দেওয়া আছে। হ্যাঁ, রোমিও জুলিয়েটের উপমাটা। একদম। এই ফোর্সের নিয়মটা অনেকটা রোমিও এবং জুলিয়েটের প্রেমের মতো। হ্যাঁ, এটা ফিজিক্সের সবচেয়ে অদ্ভুত নিয়মগুলোর একটি, যাকে বলা হয় অ্যাসিম্পটটিক ফ্রিডম। বিষয়টা অনেকটা রাবার ব্যান্ডের মতো, তাই না? কণাগুলোকে যত দূরে টেনে নেওয়ার চেষ্টা করা হবে, তাদের মধ্যকার আকর্ষণ বা বন্ধন তত শক্ত হবে। কিন্তু তাদের যদি খুব কাছাকাছি আনা হয়, তখন তারা একেবারে স্বাধীন ও মুক্ত হয়ে যায়। হ্যাঁ, মানে সবচেয়ে শক্তিশালী বন্ধনই সবচেয়ে বড় স্বাধীনতা দেয়। একদম সঠিক উপমা। আর এই আবিষ্কারের ফলেই আমরা বুঝতে পেরেছি কিভাবে সূর্যের ভেতরে শক্তি তৈরি হয়, কিংবা বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের ঠিক 1 সেকেন্ডের ভগ্নাংশ পরে মহাবিশ্ব ঠিক কেমন ছিল। ডেভিড গ্রস সবসময়ই বলেন, বিজ্ঞানীদের সবচেয়ে বড় শক্তি হল ফ্রিডম টু থিঙ্ক বা মুক্ত চিন্তা। মহাবিশ্বের এই সুন্দর নিয়মগুলো থেকে এবার আমরা একটু বিশৃঙ্খল জগতে প্রবেশ করব। আমাদের সোর্স মেটেরিয়ালে কোষ, মস্তিষ্ক আর গণিতের অদ্ভুত এক বিশৃঙ্খল জগতের কথা বলা হয়েছে। চলুন দেখা যাক। শুরু করি কোষ দিয়ে। ক্লিফ ব্র্যাঙ্গুইন এবং টনি হাইম্যান আবিষ্কার করেছেন যে কোষের ভেতরে তরল ফোঁটাগুলো বা লিকুইড ড্রপলেটস কোনো রকম আবরণ বা মেমব্রেন ছাড়াই নিজেদের সংগঠিত করতে পারে। এটাকে বলা হয় ফেজ সেপারেশন। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হল স্যালাড ড্রেসিংয়ের কথা চিন্তা করা। স্যালাড ড্রেসিং? হ্যাঁ, ধরুন আপনি যদি তেল আর পানি একসাথে মেশান, দেখবেন তেলের ফোঁটাগুলো পানির ভেতরে আলাদা আলাদা হয়ে ভাসছে। হ্যাঁ, যদিও তাদের চারপাশে কোনো দেয়াল নেই। ব্র্যাঙ্গুইন এবং হাইম্যান প্রমাণ করেছেন যে আমাদের কোষের ভেতরেও ঠিক একই ঘটনা ঘটে। মানে আমি যদি কোষগুলোকে একটা বড় শহরের সাথে তুলনা করি, তবে বিষয়টা এমন যে শহরের মাঝখানে হঠাৎ করে কোনো দেয়াল বা ভবন ছাড়ায় একটা পপ আপ অফিস তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা সেরকমই। সেখানে ডিএনএ কপি করার মতো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আবার কাজ শেষে অফিসটা একদম উধাও হয়ে যাচ্ছে। ঠিক, আগে ধারণা করা হতো কোষের ভেতরের সব কাজ দেয়াল দিয়ে ঘেরা আলাদা আলাদা প্রকোষ্ঠে হয়, কিন্তু এই ফেজ সেপারেশন সেল বায়োলজিতে একদম নতুন একটা বিপ্লব নিয়ে এসেছে। কোষের এই বিশৃঙ্খলার পাশেই রয়েছে মস্তিষ্কের বিশৃঙ্খলা। রোজা র্যাডেমেকাস আর ব্রায়ান ট্রেনর আবিষ্কার করেছেন যে এএলএস এবং ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, মানে এই দুটি ভয়ঙ্কর স্নায়বিক রোগের মধ্যে একটা জেনেটিক যোগসূত্র রয়েছে। হ্যাঁ, এটা একটা ব্রেক থ্রু। তারা ডিএনএর ভেতরে C9ORF72 নামের একটা মিউটেশন খুঁজে পেয়েছেন। আর এই আবিষ্কারের সাথে জড়িয়ে আছে ইয়েলি সোতো আলব্রেক্টের খুব আবেগঘন একটা গল্প। তার বাবা এই রোগে মারা গেছেন এবং তারও এই রোগ হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এলির গল্পটা আসলে চোখে পানি আনার মতো। ব্রেকথ্রু প্রাইজের মঞ্চে দাঁড়িয়ে তিনি যখন বললেন যে তার বাবার মৃত্যুর মধ্যে দিয়ে তিনি তার নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, তখন পুরো হল নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সত্যি,
ভাবলেই কষ্ট হয়। কিন্তু তিনি একজন এমডি পিএইচডি বিজ্ঞানী হিসেবে নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রোগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কারণ আপনি কাউকে হারাতে পারবেন না যদি না জানেন আপনার শত্রুকে। রোজা এবং ব্রায়ানের এই জেনেটিক আবিষ্কার ইয়েলিদের হাতে সেই শত্রুর নিখুঁত ঠিকানা বা টার্গেট তুলে দিয়েছে। এরপর আমাদের আর্টিকেলের স্ট্যাকে আছে গণিতের কথা। গণিতবিদ ফ্র্যাঙ্ক মেল লেজার রশ্মি নিয়ে একটা অদ্ভুত গাণিতিক সমীকরণের সমাধান করেছেন। আচ্ছা, বলা হচ্ছে লেজার রশ্মি যখন কোনো মাধ্যমের ভেতর দিয়ে যায় তখন অনেক সময় সেটা এত বেশি ফোকাসড হয়ে যায় যে তার শক্তি অসীম হয়ে ব্লো আপ করে বা ফেটে যায়। মার্ল এই ফেটে যাওয়ার ঠিক আগের মুহূর্তের একটা স্থিতিশীল তরঙ্গের গাণিতিক সমীকরণ সমাধান করেছেন। হ্যাঁ, এটা একটা অসাধারণ কাজ। একটু থামাই আপনাকে, এই জায়গাটাতে সাধারণ শ্রোতাদের মতো আমারও একটু কনফিউশন হচ্ছে। লেজার ফেটে যাওয়ার একটা বিমূর্ত সমীকরণ, এর সাথে আমার বা আপনার দৈনন্দিন জীবনের কি সম্পর্ক? এটা তো মনে হচ্ছে শুধু খাতায় কলমে আটকে থাকা একটা গণিত। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটা শুধু খাতার পৃষ্ঠার হিজিবিজি কিছু সমীকরণ। কিন্তু এই গাণিতিক নিয়মগুলোই আমাদের বাস্তব জগতের আর্কিটেকচার বা মূল ভিত্তি। এগুলো বাস্তবে কাজে লাগে। অবশ্যই লেজারের এই ব্লো আপ সমীকরণগুলো আমাদের বুঝতে সাহায্য করে কিভাবে ফাইবার অপটিক কেবলের ভেতর দিয়ে ডেটা যায়। আপনি এই মুহূর্তে যে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে অডিও শুনছেন, সেই অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ককে স্থিতিশীল রাখার পেছনে এই গাণিতিক সমীকরণগুলোর বিশাল ভূমিকা আছে। ওয়াও! শুধু তাই নয়, সমুদ্রে হঠাৎ করে তৈরি হওয়া বিশাল ঢেউ বা আবহাওয়ার ভয়াবহ পরিবর্তন কিভাবে ঘটে, এগুলো সবই এই একই গাণিতিক প্যাটার্ন মেনে চলে। বাহ! বিষয়টা সত্যিই মাথা নষ্ট করা। খাতার পৃষ্ঠার একটা সমীকরণ দিয়ে আমরা ইন্টারনেট কানেকশন থেকে শুরু করে সমুদ্রের ঢেউ পর্যন্ত ব্যাখ্যা করতে পারছি। একদম। এবার আমরা এই পুরো আলোচনার সবচেয়ে মানসিক দিকটায় আসি। পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা। অ্যাপোলো ১৩ মহাকাশচারী জিম লাভেল, যিনি সম্প্রতি ৯৭ বছর বয়সে মারা গেছেন, তার প্রতি যে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো তা সত্যি অসাধারণ ছিল। মহাকাশে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে যাওয়ার পরও তারা যে ঠান্ডা মাথায় শুধু নিজেদের উপস্থিত বুদ্ধি ব্যবহার করে পৃথিবীতে ফিরে এসেছিলেন, তা বিজ্ঞানের ইতিহাসে একটা অমর গল্প। জিম লাভেল প্রমাণ করেছিলেন চরম প্রতিকূলতায় মানুষের বুদ্ধিমত্তাই সবচেয়ে বড় হাতিয়ার। আর প্রতিকূলতার কথা বলতে গেলে স্যার জন গার্ডেনের স্কুলের রিপোর্ট কার্ডের কথা বলতেই হয়। রবার্ট ডাউনি জুনিয়র স্টেজে দাঁড়িয়ে রিপোর্ট কার্ডটা পড়ে শোনালেন। হ্যাঁ, ওই অংশটা দারুণ ছিল। গার্ডেনের শিক্ষক লিখেছিলেন যে এই ছেলে ক্লাসে কিছুই শেখে না, নিজের খেয়াল খুশি মতো চলে, আর তার বিজ্ঞানী হওয়ার স্বপ্ন একেবারেই হাস্যকর। অথচ দেখুন, হ্যাঁ, যে ছেলেটি স্কুলে বায়োলজিতে ফেল করেছিল সেই পরে নোবেল পেল। আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থা কি তবে সত্যিকারের জিনিয়াসদের চিনতে ব্যর্থ? প্রথাগত শিক্ষা ব্যবস্থা অনেক সময়ই চায় ছাত্ররা শুধু বই মুখস্থ করুক আর নিয়ম মেনে চলুক, কিন্তু বিজ্ঞান তো নিয়ম ভাঙার জায়গা। স্যার জন গার্ডেন সেই কৌতূহলটা ধরে রেখেছিলেন। শিক্ষকের কাছে যা ছিল অবাধ্যতা, বিজ্ঞানের জগতে সেটাই হলো প্রচলিত ধারণাকে প্রশ্ন করার সাহস। এই কৌতূহল আর পাগলামি থেকেই জন্ম নেয় নতুন বিজ্ঞানী। যেমন অনুষ্ঠানে মার্ক রবার আর জেমস গর্ডন স্টেজের উপর লিকুইড নাইট্রোজেন আর ফুটন্ত পানি মিশিয়ে আস্ত একটা ৩০ ফুট উঁচু মেঘ তৈরি করে ফেললেন। এটা বিজ্ঞানের একটা দারুণ মজার দিক। আবার এই কৌতূহলই ইকুয়েডরের ১৭ বছর বয়সী মাতেয়া ক্যানিজারেসকে ব্রেকথ্রু জুনিয়র চ্যালেঞ্জ জিতিয়েছে। সে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা নিয়ে একটা ভিডিও বানিয়ে $২.৫ লাখ স্কলারশিপ জিতেছে। আচ্ছা, এই কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা জিনিসটা আসলে কি? সহজ কথায়, বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের ঠিক পরপরই আমাদের মহাবিশ্বটা একটা প্রচণ্ড উত্তপ্ত এবং ঘন স্যুপের মতো অবস্থায় ছিল। স্যুপের মতো? হ্যাঁ, সেখানে প্রোটন বা নিউট্রন তৈরি হওয়ার মতো অবস্থা ছিল না। সবকিছু গলে কোয়ার্ক আর গ্লুয়ন নামের ক্ষুদ্র কণার একটা মিশ্রণ হিসেবে ভাসছিল। এটাই কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা। ১৭ বছরের একটা মেয়ে এত জটিল একটা বিষয় এত সুন্দর করে ব্যাখ্যা করেছে যে সে বিচারকদের তাক লাগিয়ে দিয়েছে। দারুণ ব্যাপার। তাহলে আমাদের টেবিলে থাকায় আর্টিকেলের পাহাড় আর রিসার্চ পেপারগুলো ঘেঁটে আমরা আসলে কোথায় এসে দাঁড়ালাম? বিজ্ঞান মানে কেবল ল্যাবরেটরির কোনো বোরিং একঘেয়ে কাজ নয়। এটি হলো অসম্ভবকে চ্যালেঞ্জ করার এক চরম রোমাঞ্চকর যাত্রা। একদম তাই। তা সে হান্নার রিফের অন্ধচোখের তারার আলো ফুটিয়ে তোলাই হোক,
বা সালাড ড্রেসিংয়ের মতো কোষের ভেতরের রহস্য ভেদ করাই হোক। ঠিক এই যুগে বসে আমরা এমন সব বিস্ময়কর ঘটনার সাক্ষী হচ্ছি যা মাত্র 1 দশক আগেও হয়তো সায়েন্স ফিকশন বলে মনে হতো। কয়েক সপ্তাহের নোটিসে একটা শিশুর জিনের ত্রুটি সারিয়ে তোলার কাস্টমাইজড ওষুধ তৈরি হয়ে যাচ্ছে। জ্ঞান কিভাবে অকল্পনীয় দ্রুতগতিতে আমাদের বাস্তবতাকে বদলে দিচ্ছে, এই রিসার্চগুলো আমাদের সেটাই বারবার মনে করিয়ে দেয়। এই গভীর আলোচনা শেষ করার আগে আমার মাথায় একটা দারুণ ভাবনা ঘুরপাক খাচ্ছে যা আমি সবার জন্য রেখে যেতে চাই। আজ আমরা দেখলাম মাত্র কয়েক সপ্তাহের নোটিশে বিজ্ঞানীরা ক্রিসপার দিয়ে একটি বাচ্চার জিনের ত্রুটি সম্পাদনা করে ফেলছেন। আবার ভ্যারারুবিনের মতো অত্যন্ত শক্তিশালী এআই সুপার কম্পিউটার দিয়ে মহাবিশ্বের ক্ষুদ্রতম ফাটলগুলো খুঁজছেন। আমরা কি তবে এমন এক ভবিষ্যতের দিকে অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছি যেখানে মানবীয় বুদ্ধি আর কৃত্রিম বুদ্ধিমত্তা মিলে অজানা বা রহস্য নামক শব্দগুলোকে চিরতরে মুছে ফেলবে? নাকি এই মহাবিশ্ব এতটাই জটিল আর বিশাল যা আমাদের পাওয়া প্রতিটি উত্তরের সাথে সাথে আরও 1 মিলিয়ন নতুন প্রশ্নের জন্ম হবে? খুব ভাবার মতো একটা প্রশ্ন। সেই শতলা লাইব্রেরির মতো, যেখানে একটা বইয়ের ভুল ঠিক করতে গেলে দেখা যাবে আরও হাজারটা নতুন বইয়ের তাক আমাদের সামনে হাজির হয়েছে। এই ধাঁধাটি সবার ভাবনার জন্যই রেখে গেলাম। এতক্ষণ আমাদের সাথে এই বিশ্লেষণে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।